আমার অভিনন্দন জানাই। আমার নাম প্রবীর কুমার গাঙ্গুলি। ডেটাবেস সিলেকশনের উপরে এর আগে আমি ইংরেজিতে ভিডিও আমি দিয়েছি, কিন্তু বাংলায় ভিডিও এই প্রথম। ডেটাবেস সিলেকশন কিভাবে আমরা করব, ডেটাবেস কিভাবে আমরা চয়েস করব, পছন্দ করব, কোন ডেটাবেসে আমি কি ডেটা রাখবো, তার উপর নির্ভর করে ডেটাবেস সিলেকশন। ডেটাবেস সিলেকশন করার আগে আমাদের জানতে হবে ডেটা কোথা থেকে আসছে। অর্থাৎ ডেটাবেস চয়েস করার আগেই আমরা ডেটা সম্বন্ধে আগে খোঁজ খবর নেব, কিভাবে ডেটাটা আমরা পাচ্ছি, কোথা থেকে ডেটাটা আসছে আমাদের কাছে। এই ডেটা আসার আগেও একটু জানা ভালো যে ডেটাবেসের ধারণা আমাদের কাছে কিভাবে আসলো, বা ডেটাবেসের প্রকারভেদ, কিভাবে ডেটাবেস আমরা চয়েস করব, কিন্তু ডেটাবেস কিরকম, তার আদব কায়দা, বা কিভাবে ডেটাবেসকে আমরা ব্যবহার করব। প্রথমেই বলা হয়, বলতে পারা যায় এটা যে ডেটাবেস হচ্ছে ডেটা রাখার একটা জায়গা বা ঘর। আমরা যেমন ঘরে কোনো জিনিসপত্র রাখি বা সাজিয়ে রাখার চেষ্টা করি, তেমন ডেটাবেস হচ্ছে ডেটা রাখার সাজবার ঘর। কিন্তু এই ঘরে বিভিন্ন রকম ভাবে ডেটা রাখতে হবে এটা ঠিক নয়, কেন ডেটা আমার যেমন প্রত্যেকটা ঘরে একটা নির্দিষ্ট জিনিস আমরা রাখি, সাজিয়ে রাখি, তেমনি ডেটা রাখার জায়গা, এই ডেটাবেসটাও কিন্তু একটা সাজানোর উপর নির্ভর করে, বা সাজিয়ে রাখার উপরে, ডেটাটাকে কিভাবে সাজাবো তার উপরে কিন্তু ডেটা অ্যাক্সেস করা, অর্থাৎ ডেটা পাবো কিভাবে সেটা নির্ভর করে। প্রথমে দেখা যাক ডেটা কোথা থেকে আসছে, ডেটা আসার জায়গাগুলো কি কি, যেগুলো থেকে আমরা ডেটা পাই। সেগুলো তো অনেক রকম জায়গা থেকে যে ডেটা পাচ্ছি, যেমন ধরা যাক বিজনেস ট্রানজাকশন সিস্টেম। আমাদের কাছে বিজনেস ট্রানজাকশন সিস্টেম বহু আছে, যার সাহায্যে আমরা সংগ্রহ করছি। প্রথমত, বিজনেস ট্রানজাকশন সিস্টেম বলতে কি বোঝায় আমি পরে আসছি। কাস্টম ডেটাবেস, তারপরে আসছি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যে ডেটা পাচ্ছি, এটা সবাই আমাদের কাছে খুবই পরিচিত জায়গা। আর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে প্রচুর ডেটা, সোশ্যাল নেটওয়ার্কিং এর, যাকে বলা হয় সোশ্যাল নেটওয়ার্কিং, তার থেকে প্রচুর ডেটা আমরা পাচ্ছি। রিসার্চ এবং সাইন্টিফিক এক্সপেরিমেন্টের উপর বেস করে প্রচুর ডেটা আসছে। রিয়েল টাইম ডেটা বলতে আমরা বুঝতে পারি যে ডেটাটা রিয়েল টাইমে আসে। যেমন ধরে নিন, কোনো ট্রেনের রিজার্ভেশন বা অথবা ফ্লাইটের রিজার্ভেশন টিকিট আমরা কাটছি, এইরকম ক্ষেত্রে কিন্তু রিয়েল ডেটা নিয়ে কাজ হয় অলওয়েজ। অর্থাৎ একটা ডেটা ব্যবহার যেটা আমরা করছি সেটা সর্বভাবে রিয়েল হতে হবে। অর্থাৎ অর্থাৎ সেটা যদি 2 ঘন্টা আগের ডেটা, পুরোনো ডেটা হয়, তবে রিজার্ভেশন অফিস যেমন তার তার কোনো কাজে লাগে না, তেমনি করে নতুন ডেটা অর্থাৎ এই মুহূর্তে, অর্থাৎ দেন অ্যান্ড দেন যে ডেটাটা যখনই ডেভেলপ করছে বা তৈরি হচ্ছে, তখনই আমরা সাথে সাথে অ্যাক্সেস করতে পারি। ডেটা অ্যাকোয়ার ফ্রম ওএলটিপি সিস্টেম, অনলাইন ট্রানজাকশন প্রোটোকল সিস্টেম, রিটেল সেলস ডেটা, রিটেলের থ্রু যে সেলস ডেটা যেটা আমরা পাচ্ছি, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেম, মাল্টিমিডিয়া, অর্থাৎ ডেটা আসার জায়গাগুলো কিন্তু অনেক। আমরা এগুলোকে ছোট ছোট করে যতটা পারবো বিশ্লেষণ করার চেষ্টা করব। বিজনেস ট্রানজাকশন সিস্টেম, বিজনেস অর্গানাইজেশন যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আপনার আমার চোখের সামনে বহু আছে, সেগুলো থেকে যে ডেটাটা আমরা পাই, নর্মালি সেটা হচ্ছে ট্রানজাকশন ডেটা, অর্থাৎ মানিটারি ট্রানজাকশন নিমিত ডেটা। এই ডেটাগুলো আমাদের কাছে আসে কিন্তু সর্বদা অনলাইন, বা বলতে পারেন রিয়েল টাইম বেসিসেই আসে। কোনো ব্যাংকিং ট্রানজাকশন, কোনো রকম ভাবে কোনো প্রাইভেট ব্যাংকের ট্রানজাকশন, অথবা কোনো শপিং মল, বিজনেস ট্রানজাকশন সিস্টেম শপিং মলের মধ্যে অনেকটা পড়ে যায়। অর্থাৎ এই যে ডেটাগুলো শপিং মল থেকে বলুন, বা ব্যাংক থেকে বলুন, বা বিভিন্ন রকম জায়গায় এরকম অর্গানাইজেশন গুলো থেকে যে ডেটা আমরা পাচ্ছি, তার ভলিউম অনেক বেশি। আমরা একটু কল্পনা করি যে কোনো শপিং মলে জিনিসপত্র কেনার সময় অন্যান্য যে সমস্ত কাস্টমাররা থাকেন দাঁড়িয়ে, তারা প্রত্যেকেই যেটা কেনার চেষ্টা করেন, অর্থাৎ কিনতে গেলে পরে অথবা শুনতে গেলে দুরকম ডেটার দরকার হয়। আমরা যখন রিজার্ভেশন অফিসে ডেটা, যখন আমরা টিকিট কাটবার জন্য যাই, ফ্লাইট বলুন আর রেলওয়ে বলুন, সেক্ষেত্রে আমরা প্রথমেই শুনতে চেষ্টা করি ডেটাটা, বা সেই দিনের কোনো রিজার্ভেশন আছে কিনা। বা অনলাইন রিজার্ভেশন সিস্টেমেও যদি আমরা দেখি, তো আমরা চেষ্টা করি ডেটাটা আছে কিনা, অর্থাৎ আমরা রিডিং করার চেষ্টা করি। এই রিডিং করা আর রাইট করা, অর্থাৎ তারপরে আমরা টিকিটটা কাটি। টিকিট কাটা মানে রাইট হলো। অর্থাৎ ডেটাবেসে মেইনলি প্রধানত দুটো কাজ, একটা হচ্ছে রিড করা, আর একটা হচ্ছে রাইট করা। রিড করে আমরা বলতে পারি যে কোন ডেটাটা ওই সময়, কোন ট্রেনটা ওই সময় কোন ক্লাসে ফাঁকা আছে। আবার রাইট করে আমরা টিকিটটা তৈরি করতে পারি। অর্থাৎ দুটো অপারেশন নর্মালি প্রধানত
ডেটাবেসের আমাদের চোখে পড়ে। একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রাইটিং। তা রিডিং অপারেশন করার পরে আমরা জানতে পারবো। অর্থাৎ বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু একটা মজার ব্যাপার দেখুন, কোনো শপিং মলের কথাই ভাবুন, আমরা রাইট অনেক বেশি করি। এই রাইট অনেক বেশি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জিনিস কেনা বেচা বেশি করি। তারপরে আমরা চিন্তা করি যে কি রিপোর্ট হলো, কি বা ম্যানেজমেন্ট তখন দেখে সারাদিনে কতটা বিক্রি হলো। অর্থাৎ রাইট বাউন্ড, অর্থাৎ রাইট হেভি রাইট বাউন্ড ডেটাবেস এগুলোকে আমরা বলতে পারি। অর্থাৎ যে ডেটাবেস গুলো নর্মালি রাইট বাউন্ড বেশি, অর্থাৎ বেশি করে লেখার কাজটা বেশি করে। কেনা বেচার মধ্যে সবসময় লেখার কাজটাই বেশি হয়, ডেটাবেসের ডেটাবেসে রাইট করার কাজটা বেশি হয় রিডিং এর চেয়ে। এই রকম ব্যাপার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো কিন্তু বিজনেস ডেটাবেসের বিজনেস ট্রানজাকশনের একটা সিমটম বা একটা ধারণা। কাস্টম ডেটাবেস বা যাই বলি না কেন, ওরকম ডেটাবেসই এক ধরনের ডেটাবেস যেগুলো ক্ষেত্রে আমরা নর্মালি কাস্টমাইজ ডেটাবেস, যেটা ধরুন ই কমার্স সিস্টেম, কোনো হেলথ স্কিম, এই ধরনের সিস্টেম গুলো কিন্তু অনেকটাই ঠিক একটা ধরনের ডেটাবেস। যেমন ধরুন হেলথ স্কিমে সর্বোপরি আমরা আমরা দেখি যে ওই হেলথ স্কিমের আন্ডারে কতগুলো লোক কাজ করছেন বা তার কি কি অ্যাক্টিভিটি, এই ধরনের অর্থাৎ এক পেশে, অর্থাৎ এই ধরনের ডেটাগুলো নর্মালি ওরিয়েন্টেড ডেটা, বিজনেস ওরিয়েন্টেড ডেটা। তারপর আসুন মোবাইল অ্যাপ্লিকেশনের ডেটা। মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যে ডেটা পাই, সেই ডেটাগুলো সম্পূর্ণটাই কিন্তু বলতে পারেন পুরোটাই কিন্তু ব্লক ডেটা, অর্থাৎ প্রচুর পরিমাণে ফটো, আপনার অ্যাড্রেস, আপনার চয়েস, আপনার ট্র্যাকিং রিপোর্ট, আপনি কোনটা ভালোবাসেন, কি ভালোবাসেন, এই ধরনের রিপোর্ট কিন্তু প্রচুর আছে। অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন সোশ্যাল নেটওয়ার্কিং এ আমরা পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডেটা পাবো সেটা কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের রিলেটেড নয়, এটা নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট রিলেটেড। অর্থাৎ আমরা এই ডেটাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অনেকটা ঠিক ব্লক ডেটা, প্রচুর পরিমাণে ভলিউমটা প্রচুর। কারো ফটো দিচ্ছে, কেউ হয়তো তার নিজস্ব চয়েস বলছেন, যিনি হয়তো অন্য কিছু দিচ্ছেন, এরকম করে ভলিউমটা প্রচুর, বিশাল ভলিউমের ডেটা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং এর থ্রু দিয়ে আসছে। রিসার্চ অ্যান্ড সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, রিসার্চ লেভেল, অনেক ধরনের রিসার্চ লেভেলে কাজ হয়। যদি আমি মেডিকেলের রিসার্চ লেভেলে কথা বলি, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের নাম, পেশেন্টের ঠিকানা, পেশেন্টের সিমটম, কোনো একটা বিষয়ের উপর, কোনো একটা রোগের উপর পেশেন্টের কি লক্ষণগুলো দেখা গেছে, এবং তার উপর রিসার্চ। অর্থাৎ এই রিসার্চ লাইন দিয়ে যদি আমরা আমরা দেখতে চেষ্টা করি, তবে দেখব রিসার্চ লাইনের ক্ষেত্রে আহ, মূলত জিন ডেটাবেসের উপর যে রিসার্চ হয়, তবে প্রচুর পরিমাণে জিন, এই জিনগুলো তার যে সিমটম জেনারেট করে স্পেসিফিক কোনো রোগের উপরে, সেইগুলোকে নিয়ে অ্যানালাইসিস হয়। এবং এই অ্যানালাইসিসটা এমনটাই হয় যে সেক্ষেত্রে হয়তো 10,000 কি 12,000 কোনো জিনের, কোনো কোনো কোষের উপরে তার সিমটমের থেকে যে সিমটম আমরা পাচ্ছি তার উপর বেস করে প্রায় 10 থেকে 12,000 রো জেনারেট করে। তার উপর অ্যানালাইসিস হয়, মেইনলি ক্লাস্টারিং হয়, এবং সেই ক্লাস্টারিং এর উপর থেকে আমরা জানতে পারি কোন ধরনের রোগে আক্রান্ত পেশেন্ট, অথবা তার কি ওষুধ বা তার ক্ষেত্রে থেকে কোনো এক্সট্রা জিন আমরা আবিষ্কার করতে পারছি কি পারছি না। অর্থাৎ রিসার্চ লেভেলের এই কাজগুলো নর্মালি জিন ডেটাবেসে বলুন বা বিভিন্ন রকম ওষুধের উপরে এক্সপেরিমেন্ট বলুন, এগুলো অনেকটাই ভ্যালুয়েবল, অনেক ভ্যালুয়েবল, এবং এগুলো খুবই কষ্টসাধ্য ব্যাপার, কষ্টসাধ্য জিনিস। রিয়েল টাইম ডেটা বলতে আমরা আগে আগে একটু আগে বললাম, যেটা কিনা আপনার ধারণায় আসে আমাদের, যে যেটা রিয়েল টাইম, অর্থাৎ এই মুহূর্তে ডেটাটা তৈরি হয়েছে, আবার আমাকে এই মুহূর্তে সেটা কাজে লাগাতে হবে। একটা ফ্লাইট যখন উঠছে, কোনো একটা জায়গা থেকে প্রথমত সোর্স গন্তব্য স্টেশন, গন্তব্য স্টেশনের দিকে, গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, তখন তার রিয়েল ডেটা দরকার হয়। আর তার ট্রেন যখন একটা স্টেশন থেকে অন্য স্টেশন থেকে যাচ্ছে, তখন তার রিয়েল ডেটার প্রয়োজন হয়। এই ডেটাগুলো এই ডেটাগুলোর ভ্যালু রিয়েলিটি আমরা পেতে পারি। এবার যেমন তেমনি করে আবার যেমন আমরা পাই রিজার্ভেশন অফিসের ক্ষেত্রে। অর্থাৎ একটু পরে ডেটার কোনো ভ্যালু থাকে না, ঠিক দেন, অর্থাৎ টাইম বিং ডেটার ভ্যালু। তাই আমরা বলবো যে এই ধরনের ডেটাগুলো, কিছু ডেটা তাহলে আমরা পাচ্ছি, যে ডেটাগুলো ভ্যালু হচ্ছে রিয়েল টাইম ভ্যালু, আর কিছু ডেটার ভ্যালু হচ্ছে পুরনো, বা কিছু একটা পুরনো হয়ে গেল আমরা বা সময়ের উপরে প্রপারলি নির্ভর না করলেও চলে, এই ধরনের ডেটা ভ্যালু। তা এবার আমরা যেটা বিভিন্ন ধরনের ক্যারেক্টার সম্বন্ধে একটু জানতে পারি, সেটা হচ্ছে ড্রামাটিক পিক বা প্রেডিক্টেবল ফ্ল্যাকচুয়েশন। ফ্ল্যাকচুয়েশনের কথাটা কোথা থেকে আসছে, কি ধরনের ফ্ল্যাকচুয়েশন বলতে আমাদের এই যে ডেটা কালেকশন কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে। কখনো ডেটার ফ্লো বেশি হয়, কখনো ডেটা ফ্লো আবার কম হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লোটা খুব বেশি। যেমন ধরুন
আমি শপিং মলের কথাই যদি বলি, শপিং মলে কোনো একটা সময় বিকেল বেলার দিকে বা কোনো একটা সময় বিষয় হয়তো দুপুর বেলার দিকে শপিং মলে প্রচুর ভিড় থাকে। এই সব ক্ষেত্রে কিন্তু ডেটা ফ্লোটা অর্থাৎ রাইটিং ডেটা যে নিচ্ছেন কাস্টমারের সংখ্যা অনেক বেশি থাকে। এগুলো একটা পিক পয়েন্ট, ড্রামাটিক পিক। এখন এই সময়টাতে কিভাবে তার ড্রামাটিক পিকে কিভাবে ডেটাবেসটাকে হ্যান্ডলিং করা হয়, কারণ তখন ডেটাবেসের উপরে চাপ বেশি থাকে, এবং সেই সব চাপ সামলাবার জন্য ডেটাবেসকে কিভাবে হ্যান্ডলিং করা হয় বা ডেটাবেসে কি আমরা চয়েস করব। এবারে আমরা আসি ডেটাবেস চয়েস করব কিভাবে, করকম ডেটাবেস আমাদের সামনে চোখের সামনে আছে। আমরা দু রকম ডেটাবেসকে মূলত দেখতে পাই। একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, পুরো অ্যাব্রিভিয়েট করলে আমরা পাই RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আরেকটা ডেটাবেসের নাম হচ্ছে NoSQL ডেটাবেস। NoSQL এবং রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম কাজটাই হচ্ছে এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাসিড প্রপার্টি মেনে চলে। অ্যাসিড প্রপার্টিটা কি? অ্যাসিড প্রপার্টি বলতে আমরা ডেটাবেস সম্বন্ধে যখন আমরা এসেছি জানতে, তখন আমাদের প্রথমে অ্যাসিড প্রপার্টির সম্বন্ধে একটু জানা ভালো। অ্যাসিড প্রপার্টি হচ্ছে, প্রথমত আমরা বলবো, অ্যাসিড হচ্ছে মূলত চারটে কোয়ালিটি নিয়ে অ্যাসিড প্রপার্টি তৈরি হয়। এক হচ্ছে ডেটা কনসিস্টেন্সি। ডেটা কনসিস্টেন্সি বলতে আমরা বুঝি ডেটার ডেটার যে চরিত্র, অর্থাৎ একটা ডেটা আমি আমার কাছে, ধরুন আমি রিজার্ভেশন অফিসের সামনে দাঁড়িয়ে আছি, আমি জানতে চাই এই মুহূর্তে যে এটা কোনো বিশেষ ট্রেনে জায়গা, কোনো ক্লাসে জায়গা কতটা আছে। এই জায়গায় কতটা আছে বলতে গেলে প্রথমেই তো প্রশ্ন আসবে ডেটাটা ইউজ হয়েছে কতখানি, কোথা থেকে কতখানি ইউজ হয়েছে। যতটা ইউজ হয়েছে ততটা যদি আমরা মূল ডেটা থেকে বাদ দিই, তবে আমরা পুরো ডেটাটা পেয়ে যাব। তাই এই যে ডেটা বাদ দিয়ে পুরো ডেটা পাওয়া, অথবা ধরুন ব্যাংকের বইয়ে, ব্যাংকে কোনো টাকা পয়সা আপনি লেনদেন করছেন, সেক্ষেত্রে করার সময় আপনি কত টাকা রাখলেন, কত টাকা তুললেন, যত রাখলেন সেটা অ্যাড হবে, যেটা আপনি তুললেন সেটা মূল ডেটা থেকে, মূল আপনার অ্যামাউন্ট থেকে বাদ যাবে। এই বাদ যাওয়াটা যদি পরে হতো, আপনি কিছু টাকা তোলার পরে যদি বেশ কিছুক্ষণ পরে যদি টাকাটা বাদ যেত, তাহলে আপনার সমস্যা হতো, বা অনেক সময় এটা ভুলও হতে পারতো। কিন্তু যেটা যদি রাখার সময় তেমনি করে, রাখার সময়ও আপনি 500 টাকা বা কিছু টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা দিলেন, কিন্তু আপডেট হলে যদি অনেক পরে, তবে এটা একটা সমস্যা তৈরি করতো। এই যে সমস্যাটা, এটাকে বলা হয় ডেটা কনসিস্টেন্সি, অর্থাৎ ডেটা বেসে ডেটা রাখা এবং তোলা, এবং তার ফলে আপডেট হওয়াটা, অর্থাৎ ডেটা বেসে আমার বইটা, ব্যাংকের বইটা প্রপারলি আপডেট হচ্ছে কি হচ্ছে না। এই যে ডেটা, এটাকে বলে ডেটা কনসিস্টেন্সি একটা ক্যারেক্টার। এটা আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টে অবশ্যই থাকবে। এবং তারপর আসি আমরা যেটা আইসোলেশন। আমি একটা অপারেশন করছি বা আমার একটা কাজ হচ্ছে, আমি ব্যাংকের কোনো একটা বইয়ে লেনদেন করছি, কিন্তু এই লেনদেন করতে গিয়ে আমার ডেটা অন্য কোনো ব্যাংকের বইয়ে হ্যাম্পার যদি হয়ে যায়, তাহলে তো সমস্যা। অর্থাৎ ডেটা আইসোলেট, একটা অপারেশন চলার সময় অন্য কোনো অপারেশন এর সঙ্গে লিঙ্ক হবে না, অর্থাৎ একে বলা ডেটা আইসোলেশন। তারপরে আমরা আসি ইন্টিগ্রিটি, ডেটা ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথাটা বললে আমরা বুঝি একতা। এই ইন্টিগ্রিটি বলতে আমরা যেটা আমাদের এখানে যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে যে ডেটাবেসের ইন্টিগ্রিটি, অর্থাৎ আপনার ডেটা, আপনি ধরুন আপনার আহ, চারটে কোনো অ্যাকাউন্ট আছে, চারটে ব্যাংকে আলাদা আলাদা করে অ্যাকাউন্ট আছে, আপনার প্রত্যেকটা ব্যাংকে আপনি আপডেট করছেন বা টাকা রাখছেন কি তুলছেন। এই ট্রানজাকশন হওয়ার সময় আপনার একটা ইন্টিগ্রিটি, প্রত্যেকটা ব্যাংকে ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, যে এটার ফলে ওটা কোনো হ্যাম্পার হবে না। অর্থাৎ এই অপারেশন অন্য কোনো অপারেশনকে কন্ট্রাডিক্ট করবে না। অর্থাৎ আমার আমার যে কাজগুলো সেটা আইসোলেটলি হবে। এই আইসোলেশন হওয়াটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটা একরকম নিয়ম, বা বলা যেতে পারে একটা চরিত্র। অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষভাবে এসিড প্রপার্টি মেনটেন করে চলে। অ্যাসিড প্রপার্টি মেনটেন না করে চললে, অর্থাৎ আপনি আপনার প্রপারলি ট্রানজাকশন করতে পারছেন এবং দেন সঙ্গে সঙ্গে তার রিপোর্ট পাচ্ছেন। কিন্তু যদি আপনি কোনো শপিং মলের কথা বিবেচনা করেন, তবে দেখবেন যে এক্ষেত্রে ডেটাটা বা যে কাস্টমার তার পর্যাপ্ত জিনিস কেনাকাটা করার পরে তিনি তার রসিদ নিয়ে চলে গেলেন, কিন্তু দিনে কতটা কেনাকাটা হলো, কোন অ্যাকাউন্ট থেকে কোন জিনিসটা কত বেশি হলো, এবং তারপরে কতটা পড়ে রইল স্টকে, কতটা অ্যামাউন্ট কেনা বেচা হলো কোন প্রপার্টির উপরে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হিসাব পাওয়া খুব সময় সাপেক্ষ। এই ধরনের ডেটাবেসটাকে আমরা বলবো NoSQL ডেটাবেস, যে ডেটাবেস গুলো ডেটা কনসিস্টেন্সি অতটা ক্যারি করে না, অতটা
টাইম উপরে ডিপেন্ড করে না বা দেওয়া সম্ভব নয়। রেয়ার কনসিস্টেন্সি এটাকে বলতে পারি আমরা, যে রেয়ার কনসিস্টেন্সি। এই ধরনের ডেটাবেস গুলোকে বলা হয় নো এসকিউএল ডেটাবেস, যাতে করে ডেটা কনসিস্টেন্সি সর্বদা পাওয়া, সবসময় পাওয়া যায় না। এই ধরনের ডেটাবেস, তাহলে আমরা দু ধরনের ডেটাবেসকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এক হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নোএসকিউএল বলুন না রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলুন না কেন, প্রত্যেকটা ডেটাবেসের এইম হচ্ছে ডেটাবেসটাকে সুরক্ষিত রাখা, ডেটাবেসটাকে পর্যাপ্ত তার কাস্টমাইজেশন যাতে করা যায় এবং যাতে সুরক্ষিত রাখা যায়, কোনো রকম ভাবে লস যদি না হয়, ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়ে যেন ডেটা নষ্ট না হয়, এইসব কারণগুলো আমাদের প্রাথমিকভাবে দেখতে হয় বা দেখা উচিত। তাই যেটা এই এই ধরনের পার্থক্য, এই ধরনের ব্যাপারে দেখতে গেলে প্রথমে আমরা দেখব যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অ্যাম্পলিফিকেশন হয়ে যায়। অ্যাম্পলিফিকেশন বলতে রিড অ্যাম্পলিফিকেশন। ধরুন একটা কাউন্টারে বা একটা একটা লাইনে 50টা মানুষ দাঁড়িয়ে আছেন কোনো একটা জায়গায় রিজার্ভেশনের টিকিট কাটবার জন্য, ধরুন ফ্লাইটই বলুন বা রিজার্ভেশন, রেলের রিজার্ভেশন বলুন না কেন, এখানে দেখা যায় এই প্যাসেঞ্জার প্রথমে রিড করেন কোথায় কোন জায়গা আছে, কোন ট্রেনটা আমি পেতে পারি, কোন ক্লাসে পেতে পারি, কোন ডেটে পেতে পারি, কতজন কত জায়গা আমি, আমার 5জন কি 6জন যাত্রী আছেন, তারা কি প্রত্যেকে পাবে। এই যে রিডিং, রিডিং পারপাস, এই রিডিংটা এত বেশি হয়ে যেতে পারে, তাকে আমরা বলি রিড অ্যাম্পলিফিকেশন। রিড অ্যাম্পলিফিকেশন বলতে এটাই বোঝাচ্ছে যে যদি আমরা রিডিংটা বড় সড়ো রিডিং হয়ে যায়, প্রত্যেকেই সার্চ করছেন, প্রত্যেকেই তার ডেটাবেসের কাজের জন্য মেশিন থেকে বা তার ডেটাবেস থেকে সার্চ করছেন, সার্চিং টাইমটা বেশি হয়ে যাচ্ছে, অ্যাম্পলিফাই হচ্ছে, এটা আমরা বলবো রিড অ্যাম্পলিফিকেশন। ম্যাক্সিমাম টেম্পোরারি ডিস্ক স্পেস, এবং এক্ষেত্রে এই রিড অ্যাম্পলিফিকেশনটা যাতে বেড়ে না যায়, এটা যেন সিস্টেমকে কোন রকম ভাবে হ্যাম্পার না করতে পারে, তার জন্য আমরা একটা টেম্পোরারি ডিস্ক স্পেস আমাদের রাখতে হয়, ম্যাক্সিমাম টেম্পোরারি ডিস্ক স্পেস, যাতে করে এই ডিস্ক স্পেসটা এই ধরনের কোয়ারি গুলোকে পর্যাপ্তভাবে করার সুযোগ দেয় বা স্পেস থাকে। সেই জন্য আমরা এইগুলোকে, এই অপটিমাইজেশন গুলোকে আমরা মিনিমাইজ করব কি করে, মিনিমাইজ করার লক্ষণ কি করে করতে পারি না, ডেটাবেসের স্পেস, স্পেস আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর, যাতে ডেটাবেসের পর্যাপ্ত স্পেস থাকলে এই ধরনের কোয়ারি গুলোকে আমরা সামলাতে পারি। ডেটা কম্প্যাকশন, কিছু কিছু কাজ, কিছু কিছু জিনিস আমাদের একটু জেনে নিলে ভালো হবে। কম্প্যাকশন, কম্প্যাকশন ইজ এ ব্যাকগ্রাউন্ড প্রসেস। কম্প্যাকশন হচ্ছে একটা পিছনের দিকের প্রসেস। এই কম্প্যাকশনটা আমাদের কি কাজ করে না, আমাদের কম্প্যাকশনটা ল্যাক অফ ক্লাস্টারিং প্রসেসটা, অর্থাৎ যে ক্লাস্টারিং প্রসেস আমাদের আমাদের চলছে, অর্থাৎ কম্প্যাকশনের কাজটা কি, কম্প্যাকশন হচ্ছে যে ডেটাবেসের থ্রুপুট, অর্থাৎ তার কার্যকারিতাকে বাড়িয়ে তোলা। অ্যাম্পলিফাই হলো, অনেক অনেক মানুষ আসলেন একটা রিজার্ভেশন অফিসে তা জানার জন্য, কিন্তু এই অ্যাম্পলিফিকেশনটাকে কম্প্যাকশন করার দরকার পড়ে, অর্থাৎ যে ধরনের কাজ করলে পরে এই ধরনের অ্যাম্পলিফিকেশনটা না হয়, অ্যাম্পলিফিকেশনটা কম হয়। বিশেষত রাইট মোস্ট ও রিড মোস্ট ডেটাবেসের ক্ষেত্রে, রাইট মোস্ট বলতে আমরা কি বুঝি না, যে ডেটাবেস গুলোকে রাইটিং ক্যাপাসিটি প্রচুর আছে বা ক্যাপাসিটি প্রচুর রাখতে হয়। যেমন আগে একটু বললাম যে আমাদের যেটা আপনার শপিং মলের যে সমস্ত ডেটাবেস আমরা বিশেষত ইউজ করা হয়, সেগুলোতে রাইট মোস্টলি ডিপেন্ডেন্ট, রাইট মোস্টলি ডেটাবেস, অর্থাৎ প্রচুর রাইটিং এর দরকার পড়ে, রিডিং এর থেকে রাইটিং এর বেশি দরকার পড়ে। এই ধরনের ডেটাবেস হ্যান্ডলিং করার সময়, কাজে লাগানোর সময় কম্প্যাকশন অফ ডেটা একটা জরুরি জিনিস। অর্থাৎ তাহলে আমরা এই ধরনের ডেটাবেসের কিছু চরিত্র সম্বন্ধে আমরা জানতে পারলাম: কম্প্যাকশন, অ্যাম্পলিফিকেশন, ডেটাবেসের নাম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তা আমরা এবার কিছু চরিত্র, এদের নিজস্ব কিছু ধ্যান ধারণা, গঠনগত চরিত্র সম্বন্ধে আমরা জানি। ডেটাবেসের, এই যে ডেটাবেস সম্বন্ধে আলোচনা করলাম, মূলত দুটো ডেটাবেস আমাদের কাছে খুব পরিষ্কার। একটা একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের হাই ডিপেন্ডেন্সি আছে। কিরকম হাই ডিপেন্ডেন্সি আছে? ধরুন বাজারে জিনিসের দাম বেড়ে যেতে পারে যখন ডিমান্ডটা খুব বেড়ে যায়, অর্থাৎ ডিমান্ডের উপরে বাজারের জিনিসের দামের একটা ডিপেন্ডেন্সি আছে। আবার বাজারের জিনিসের দাম যদি কমে যায়, মানুষের চাহিদাটা হয়তো বাড়তে পারে বা বাড়াটা স্বাভাবিক। আবার এই ধরনের ডেটা, এই ধরনের ডিপেন্ডেন্সিটা আমরা চোখে পড়ে। এই ডিপেন্ডেন্সিটা কিন্তু ডেটাবেসের একটা, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা লক্ষণ। যেটা কনসিস্টেন্সি আমরা আগেই জেনেছি, অর্থাৎ যেটা রাখার যে, যেটা অপারেশনের সময় প্রত্যেকটা ডেটা নিজস্ব একটা চরিত্র। যেমন ধরে নিন আপনার ব্যাংকের বই আপডেট করার সময় আপনি দেখছেন যে রাখলে পর অ্যামাউন্টটা যোগ হবে, তুললে পরে অ্যামাউন্টটা বাদ হবে। এটা যদি উল্টো হতো তাহলে এটা কনসিস্টেন্সি থাকতো না, অর্থাৎ প্রপার ওয়েতে অপারেশন সম্ভব হতো না।
আমরা একে বলা ডেটা কনসিস্টেন্সি, ডেটা অ্যাকুরেসি, ডেটা অটোমিসিটি, ডেটা আইসোলেশন অ্যান্ড রেজলিউশন ডেডলক রেজলিউশন। অর্থাৎ প্রত্যেকটা এই ধাপগুলোকে আমাদের মানতে হবে। এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ধাপ, একটা প্রসিডিওর। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলছি, যে অ্যাসিড প্রপার্টি মেনে চলে। এই ধরনের রিলেশনাল ডেটাবেস সম্বন্ধে আমরা পরে বাংলা ভিডিও আমি রাখবো, কিন্তু তার আগে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে কিছু ছোটখাটো নোট বা কিছু ছোটখাটো জানার জিনিস দরকার পড়ে। এগুলো রো ওয়াইজ ডিপেন্ডেন্সি আছে। রো ওয়াইজ ডিপেন্ডেন্সি বলতে আমরা কি বুঝি? আমরা ডেটাবেস রাখি, ডেটাবেসের এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাটা রাখা হয় টেবুলার ফর্মে। টেবুলার মানে টেবিলে রাখা হয়। টেবিলের দুটো আপনার জায়গা থাকে, একটা হচ্ছে কলম ওয়াইজ আর একটা হচ্ছে রো ওয়াইজ। তাই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রো ওয়াইজ ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ প্রত্যেকটা রো এর উপরে ডিপেন্ডেন্সি। স্কিমা বেস। স্কিমা স্কিমা কথাটা বলতে আমরা প্রথমে কি বুঝবো? স্কিমা বলতে আমরা যদি এবার কলমের দিকে তাকাই, একটা টেবিল আপনার সামনে রইলো, সেই টেবিলের একটা কলম আপনার কাছে, আপনি দেখছেন কলমে যে ডেটাগুলো পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা কলমে যেগুলো আপনার সামনে আসছে, সেগুলোকে আমরা কলমের উপরে যে ফিগারটা রাখা থাকে সেগুলো আমরা বলি স্কিমা। অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম স্কিমা বেস, স্কিমার উপরে বেস করে এই ডেটাবেসটা থাকে। ডেটাবেস মাইগ্রেশন বাই চেঞ্জিং স্কিমা এন্ড ডেটা মাইগ্রেশন। ডেটাবেসের মাইগ্রেশন করা কাজ হচ্ছে কিরকম না, স্কিমাটাকে চেঞ্জ করা, ডেটা মাইগ্রেশন করার কাজ। তাহলে আমরা একটুখানি ভিতরে যাই, যে আমরা দু রকম ডেটাবেস পেলাম। প্রথম হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা পেলাম নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা নর্মালি সাধারণত ভাবে আমরা দু রকম ডেটাবেসই ইউজ করি, তবে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মেইনলি ইউজ হয় মানিটারিং ট্রানজাকশন এবং অ্যাসিড প্রপার্টি মেনটেন করা জায়গাগুলোতে, যেখানে হাইলি কনসিস্টেন্সি দরকার পড়ে। অর্থাৎ ব্যাংকিং সিস্টেম, মানিটারি ট্রানজাকশন সিস্টেম, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন সিস্টেম, অথবা কোনো হসপিটালে হেলথ কেয়ার সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম, বিভিন্ন রকম রিজার্ভেশন সিস্টেম, এই ধরনের প্রপার ওয়েতে মেনটেন করার যে সিস্টেমগুলো, সেইগুলোতে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করানো হয়। বাকি অন্যান্য বহু ক্ষেত্রেই আমরা নোএসকিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে কাজ করি। এবার এবারে আমরা আসতে পারি যে ডেটা স্ট্রাকচার সম্বন্ধে একটু জানলে আমরা এই দুটো ডেটাবেস সম্বন্ধে কিছুটা ধারণা আমাদের চলে আসবে। নোএসকিউএল ডেটাবেস এবং রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরডিবিএমএস, যে কথাটা আমরা আগে জানালাম, আরডিবিএমএস রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার যে ডেটাটা আমরা পাচ্ছি, যেমন ধরুন একজন ব্যাংকিং এ আপনি একটা বইয়ের ব্যাপারে আপনি যেটা আমি আগে বলেছি, একটা বইয়ে টাকা রেখেছেন, সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট, বইয়ের নাম্বার, বইয়ের অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, অ্যাকাউন্ট আইডি, এই ধরনের জিনিসগুলো আমরা বইতে দেখতে পাই। এই ধরনের জিনিসগুলো কিন্তু স্ট্রাকচার ডেটার মধ্যে পড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট গঠন আছে, ডেটাগুলোর একটা নির্দিষ্ট ধরন আছে, এগুলোকে আমরা বলি স্ট্রাকচার ডেটা। যেগুলোতে স্ট্রাকচার নেই, তার উদাহরণটা কি হতে পারে? যেমন ধরুন আনস্ট্রাকচার ডেটা, সেগুলো কি হতে পারে? আপনার বাড়ির অ্যাড্রেস। আপনি 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 কোনো মলে বা আপনি কোনো হেলথ কেয়ার সিস্টেমে বা কোনো একটা সিস্টেমে আপনি কিছু ডেটা, কিছু কাজকর্ম করতে গেছেন, আপনার বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে। সেক্ষেত্রে দেখুন আপনার বাড়ি অ্যাড্রেসের মধ্যে হাইফেন থাকতে পারে, কমা থাকতে পারে, কোলন থাকতে পারে, এই ধরনের মিক্সড ডেটা। অর্থাৎ এই ধরনের ডেটাবেসটা কিন্তু আনস্ট্রাকচার ডেটার মধ্যে পড়ে। আবার ছবি থাকতে পারে, কোনো পিডিএফ ফাইল থাকতে পারে। অর্থাৎ টোটালি একটা ডেটা, যেখানে ডেটাটার মধ্যে মিক্সড রকমের বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার যুক্ত হচ্ছে, সেগুলোকে আমরা নাম দিয়েছি আনস্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা রাখার জায়গায় কি, বা স্ট্রাকচার ডেটা রাখার জায়গাটা বা কি? স্ট্রাকচার ডেটা রাখার জায়গা একটা খুব প্রফিটেবল বা বহু নির্দিষ্ট জায়গা হচ্ছে আরডিবিএমএস, তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আরেকটা ডেটাবেসের নাম যেটা বলা হলো, যেটা স্ট্রাকচার না, যেটা আমরা বললাম আনস্ট্রাকচার ডেটা, তার ডেটাবেসের নাম নর্মালি হচ্ছে নোএসকিউএল ডেটাবেস। এই দু ধরনের ডেটাবেসের ক্লাসিফিকেশন আমরা আজকে জানতে পারলাম। এবার আমরা আসি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি। এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কোন কোন ডেটাবেস পড়ছে, এগুলো আমরা সবসময় ইউজ করি, কিন্তু আমাদের কাছে সেটা আরো বেশি করে জানা উচিত। তার মধ্যে পড়ছে যেমন ওরাকেল, ধরুন DB2 পড়ছে, মাইস্কুয়েল পড়ছে, মাইস্কুয়েল ডেটাবেস আছে তার মধ্যে, এবং আমাদের এসকিউএল সার্ভার, মাইস্কুয়েল সার্ভার, মাইক্রোসফট সার্ভার আছে। এই ধরনের ডেটাবেস গুলো কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ছে। আর এক ধরনের ডেটাবেস যেটা আমরা বললাম এইমাত্র,
নোএসকিউএল ডেটাবেস, তার মধ্যে কি কি পড়ছে না, তার মধ্যে পাচ্ছি আমরা ডিবি, মঙ্গোডিবি, তারপরে ক্যাসেন্ডা, অ্যাপচে ক্যাসেন্ডা, এবং কিছু গ্রাফিক ডেটাবেস আছে, গ্রাফ ডেটাবেস আছে, সেগুলো পড়ছে এর মধ্যে। তা এই দুটো মেইন ডেটাবেস যেগুলো নোএসকিউএল ডেটাবেসের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা দুটো ডেটাবেসের ধরন, একটা হচ্ছে ন্যাশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS, এবং নোএসকিউএল ডেটাবেস ডেটাবেস আমরা পড়লাম, এবং তার মধ্যে কোন কোন ডেটা পড়ছে, ডেটা নামগুলো, সেগুলো কিছুটা জানতে পারলাম। এই পর্যন্ত আজকে আমরা রাখছি। আগামী পরে এই ভিডিও থাকবে, যেটার ডিটেলস আমরা ডেটাবেস সম্বন্ধে জানবো, আরো বেশি করে জানার চেষ্টা করব, এবং তার কিছু কিছু প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানবো। ধন্যবাদ।